খুব শক্ত করে বেঁধে দিল যাতে কোনোভাবেই খুলতে না পারে। জেহের একটু নড়াচড়া করে উঠলেই ইনশিতা মাথায় হাত বুলিয়ে দেয়। তাতেই জেহের গাঢ় ঘুমের দেশে তলিয়ে যায়। শেষ হলে ইনশিতা কিছু টাকা আর জেহেরের মোবাইল নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল ঘরের বাইরে। মেন গেটের বাইরে আসতে যেন মাথাটা চক্কর দিয়ে উঠল। চারপাশে এত জঙ্গল যে দিনের বেলাকেও রাত ভেবে কেউ ভুল করবে না। ইনশিতার বাবাও কাছে। একটু দূরে দাঁড়িয়ে ইনশিতার মাও আঁচলে মুখ গুজে আছে। ইনশিতা নিজের কান্না সংবরণ করে হাসি মুখে মাকে জড়িয়ে ধরে বলল, আমি কি একবারের জন্য চলে গেছি, নাকি যে এইভাবে মরা কান্না কাচ্ছ? মা প্লিজ কান্না থামাও। অনেক দিন হয়েছে তোমার হাতে খাবার খাই না। যাও তো তাড়াতাড়ি কিছু বানিয়ে নিয়ে এসো। ইনশিতার মা তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটল। ইনশিতার বাবা বলল, জেহেরকে আনলি না কেন? জেহের অফিসে আমাকে কলেজের সামনে দিয়ে গেছে। ওনার অনেক কাজ তো, তাই চাইলেও আসতে পারেননি। বাবা মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে বিদায় নিয়ে কলেজ গেটের উদ্দেশ্যে রওনা দিল ইনশিতা। নয়নিকা বলেছে গেটের সামনে দাঁড়াতে। আসার সময় ইনশিতা তার আগের ভাঙা মোবাইলটা সঙ্গে করে নিয়ে এসেছে। এটা লুকিয়ে রাখবে যাতে জেহের না দেখে। আর মাকেও বলেছে কোনো সমস্যা হলে এই নাম্বারে যাতে কল করে। কলেজ গেটের সামনে আসতেই নয়নিকাকে দেখা গেল। ইতু, কি খবর? কেমন আছিস তুই? যেহেতু কেউ কলেজ আসতে দিচ্ছে না কেন, তোর কি মনে হয় না জেহের তোর পুরো অস্তিত্বে নিজের মালিকানা খাটাতে চাইছে? সে তো আমাকে দেখার পর থেকেই খাটাচ্ছে। নয়নিকা দাঁড়িয়ে পড়ল। ইনশিতার কোণই ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, জেহের তোকে সত্যিকারের ভালোবাসে নাই তু? আমারও প্রথমে তাই মনে হয়েছিল নয়ন, কিন্তু ওনার সাথে থাকতে থাকতে বুঝে গিয়েছি উনি সত্যি আমাকে ভালোবাসে। ওনার মায়াতে আমি জড়িয়ে গেছি। ওটা ভালোবাসা না, ওটা পাগলামি, অসুস্থ ভালোবাসা। তুই কেন বুঝতে চাইছিস না? জেহের চাই তোকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচাতে। উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। তোর সত্তার উপর নিজে রাজ করতে চাই। জেহের যদি এককে দুই বলে তাহলে তোকেও সেটা বলতে হবে। ও যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে তো তোর ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত, তাই না? তা উনি যে অনেক বড় কষ্টে আছেন নয়ন, আমাকে সেই কষ্ট হতে ওনাকে বের করতে হবে। আমি কখনোই পারবো না ওনাকে ছেড়ে দিতে। কি রে, কি বলছিস? বুঝতে পারছিস না? আচ্ছা চল, তোকে এক জায়গায় নিয়ে যাই। আমি যেতে পারবো না নয়ন, জেরকে একা রেখে এসেছি। তো উনি কি বাবু না? কি যে একা থাকতে পারবে না? সেটা না, আমি ওনাকে ঘুমের মাঝেই বেঁধে রেখে এসেছি। এই না হলে ইতু, ভালোই করেছিস, এখন চল। ইনশিতা দাঁড়িয়ে পড়ল। আমি ভুল করেছি ওনাকে বেঁধে, অনেক বড় ভুল। এটা করা উচিত হয়নি আমার। আমি যাচ্ছি জেহেরের কাছে। ইনশিতা উল্টো পথে হাঁটা ধরলেই নয়নিকা সামনে এসে দাঁড়ায়, কঠিন গলায় বলে, তুই কোথাও যাবি নাই তু। আর জেহেরের কাছে তো কোনো দিনও নয়। পাগলের কাছে গিয়ে নিজে সেদে পাগল হওয়ার দরকার কি? চল। নয়নিকা এক প্রকার জোর করে টেনে নিতে থাকলো। ইনশিতা মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণ আগে। সে সিদ্ধান্ত নয়নিকাকে জানানোর সময় এসেছে। সে নয়নিকার হাত ধরে থামিয়ে দিল। নয়নিকা বিরক্তি নিয়ে তাকালো। ইনশিতা তোয়াক্কা না করে বলতে আরম্ভ করলো, আমি জেহেরকে ভালোবাসি নয়ন। উনি যেমনই হোক না কেন, আমি ভালোবেসে ফেলেছি। এতদিন বুঝতে না পারলেও কিছুক্ষণ আগে টের পেয়েছি সেটা। ইতু, তুই নিজেও পাগল হয়ে গিয়েছিস। তুই না বলেছিলি তুই মায়ায় জড়িয়ে গিয়েছিস? এটাই সেই মায়া। মায়া আর ভালোবাসা এক না। কয়েকদিন যাক, মায়া কেটে যাবে। আমার কাছেও মায়া মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে না। এটা মায়া না, এটা ভালোবাসা। আমি জেহেরকে ছেড়ে থাকতে পারবো না কোনোদিন। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেললাম। শুধু এটুকু জানি, জেহেরকে আমি ভালোবাসি। জেহের যে মানসিকভাবে অসুস্থ সেটা নিশ্চয়ই ভুলে যাসনি। কেউ অসুস্থ হলে তাকে আগে সুস্থ করা প্রয়োজন। তাই জেহেরকে মানসিকভাবে সুস্থ করা দরকার। আর সেই সুস্থতার দায়িত্ব আমার কাঁধে, কারণ আমি তার স্ত্রী। তারপর নয়নিকা অনেকটা জোর করে জিহাদের কাছে ইনশিতাকে নিয়ে যায়। ইনশিতা দেখলো জিহাদের মুখটা হাসি হাসি। সমস্যাটা কি আপনার? হাত ধরছেন কেন? অনুমতি ছাড়া নিজের ভাইয়ের বউয়ের হাত ধরতে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। জিহাদ রেগে গিয়ে ইনশিতার দিকে এগিয়ে যেতে নিলে জবা জিহাদকে থামাতে বলে। নয়নিকা ইনশিতাকে চোখ রাঙিয়ে বলে, বেশি বেশি করছিস তুই। সামান্য হাতই তো ধরেছে,
এতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাব না তো কি, পা ধরে সালাম করব? এনাকে আমার জাস্ট সহ্য হয় না। উনি অনুমতি ছাড়া আমার হাত ধরার সাহস পায় কিভাবে? কোথায় নিয়ে এসেছো তোমরা আমায়? কোথাও যাব না আমি তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই কোনো প্ল্যান করে এনেছো আমায়, তাই না? এতক্ষণে বুঝেছি আমি। আমি আমি চলে যাব জেহেরের কাছে এক্ষুনি। ইনশিতা চলে যেতে নিলে জিহাদ সামনে এসে দাঁড়ায়। ইনশিতা 2 হাত নিজের এক হাতে আরেক হাতে ইনশিতার গাল চেপে ধরে বলে, এই মুখটায় সারাদিন জেহের নাম লেগে থাকে কেন? যে এত কষ্ট দেয় তার কাছে আবার ফিরে যেতে লজ্জা করে না তোর? কি এমন করলো জেহের যে তার কাছেই বারবার ছুটে যেতে চাস তুই? খুব আদর করে জেহের, এমন আদর যে অন্য কারো দিকে ফিরে তাকাতেও মন চায় না। আমিও আদর করব তোমায়, জেহেরের থেকে শতগুণ বেশি আদর করব। তখন তোমার সারা শরীর। জিহাদের মুখের ভাষা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, যা শুনে ইনশিতার গা গোলানো শুরু করলো। সে চিৎকার করে বলল, চুপ করুন আপনি, অসভ্য কোথাকার। ভাইয়ের বউকে এসব বলতে লজ্জা করে না? ভাইয়ের বউ? সিরিয়াসলি? তুমি নিজেকে জেহেরের বউ দাবি করলেও কেউই মানে না তোমাদের? কারো মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। জেহের আর আমি মানলেই চলবে। ছাড়ো না আমায়। একবার যখন পেয়েছি তখন আর ছাড়ি কিভাবে? আগে তো নিজের করে নিই, তারপর ছাড়াছাড়ির কথা উঠবে। ইনশিতা কনুই দিয়ে কয়েকবার জিহাদের বুকে আঘাত দিয়েছে। তাতে ব্যথা পেয়ে হাত আলগা করলেও ছাড়েনি ইনশিতাকে। জিহাদ ইনশিতাকে চেপে ধরে সামনে সুউচ্চ বিল্ডিং এর দিকে এগোতে লাগে। তবে ইনশিতার এত লাফঝাপে এগিয়ে নিতে পারছে না। ইনশিতা এবার কোমর ছেড়ে দিল জিহাদের হাতে। জিহাদ আর ধরে রাখতে পারছে না ইনশিতাকে। ইশারায় ওদেরকে ডাকে। নয়নিকা আর জেবাও এগিয়ে আসে, শক্ত করে ইনশিতাকে চেপে ধরে। ইনশিতা এবার সকলকেই নিজের শত্রু বলে মনে হতে লাগে। তখনই ইনশিতাকে 3 জনই জোরাজোরি করে 7 তলার একটা ফ্ল্যাটে নিয়ে আসে। রুমে এনে জিহাদ ইনশিতাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে কপালে খানিকটা আঘাত পায় ইনশিতা। কয়েকটা ব্যাগ ইনশিতার মুখের উপর ছুঁড়ে মারে নয়নিকা আর জেবাকে আদেশ করে রেডি করে দিতে। জিহাদ বেরিয়ে গেলে নয়নিকা আর জেবা তৈরি করতে লাগে ইনশিতাকে। ইনশিতা কিছুই বুঝতে পারছিল না। ইনশিতা ভয়ে দরজার কাছে দৌড়ে যেতে নিলে জেবা আর নয়নিকা জোর করে ধরে রাখে। ইনশিতা চিৎকার করে কাঁদতে লাগলো। বিল্ডিংটা বোধহয় বেশি মানুষ নেই। নয়নিকা কটমট করে বলে, তোর নাটক শেষ হলে সাইনটা করে দে। বিয়ে বসতে চলেছিস, কোনো ফাঁসিতে ঝুলছিস না। কোনো আমার জেহেরের সাথে বিয়ে হয়ে গিয়েছে, সব নিয়ম মেনেই বিয়ে হয়েছে। আর একটা বিয়ে করা যাবে না কোনো মতেই। আর সবচেয়ে বড় কথা, আমি জিহাদকে বিয়ে করতে পারবো না। মনের মতো নোংরা মন মানসিকতার লোক কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এটা শুনে জিহাদ ইনশিতার বাহু চেপে ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল, সেই নোংরা মন মানসিকতার লোকটাই আজ তোমার স্বামী হবে। আর জেহেরের সাথে বিয়ে কেউ মানেই না। সো নিজেকে জেহেরের স্ত্রী পরিচয় দেওয়া বন্ধ করো। জেহেরকে শুধুমাত্র ভয় পেয়ে বিয়ে করেছো তুমি, ওটা কোনো বিয়েই ছিল না। তারপর ইনশিতার হাতে কলম ধরিয়ে দিয়ে বলল, সাইনটা করো আগে। তুই কেন এমন করছিস নয়ন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোনের মতো। তাহলে কেন তুই আমাকে এই বিয়ের জন্য জোর করছিস? আমি জেহেরের সাথে ভালো থাকবো। তুই কি চাস না আমি ভালো থাকি? এই নয়ন, প্লিজ আমাকে রেহাই দে। আমাকে যেতে সাহায্য কর রে নয়ন। সাইনটা কর, তারপর নিয়ে যাব। আমি সাইন করব না। আমি জেহেরের কাছে যাব। তুই শত্রুর মতো আচরণ করছিস কেন নয়ন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমার বালের বেস্ট ফ্রেন্ড। এই নয়ন, তুই পাল্টে কেন গেলি? নয়ন, এদের হাত থেকে আমাকে বাঁচা না রে নয়ন। আমি তোর কি ক্ষতি করেছি? নয়নিকা রাগ সামলাতে না পেরে সপাটে একটা চড় মেরে দিল ইনশিতার গালে। নয়নিকার হাতে থাকা কলমের জন্য ইনশিতার ঠোঁট কেটে যায়। চড়টা এতটাই জোরে ছিল যে ইনশিতা পিছিয়ে গিয়ে পড়ল জিহাদের বুকে। ইনশিতা গালে হাত দিয়ে স্তব্ধ মনে রইল নয়নিকার দিকে চেয়ে। এ কোন নয়ন? এটাই কি সেই নয়ন যে ইনশিতার কষ্টে কষ্টিত হতো? নিশ্চয়ই না। তোর মতো বেস্ট ফ্রেন্ড যেন আমার শত্রুরও না হয়, এই দোয়া করি। মরিস না কেন রে তুই? তোর মতো বন্ধু তো কোবরার থেকেও বিষাক্ত। থু। নয়নিকা আর জেবা বেরিয়ে আসলো। জিহাদের রুমের দরজা আটকে দেয়। জিহাদ ইনশিতাকে এমনভাবে চেপে ধরেছিল যে ইনশিতা ব্যথা পেয়ে পেটে হাত দিয়ে আছে। সাহায্যের জন্য একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই করেনি। জিহাদ ইনশিতাকে খাট থেকে উঠিয়ে নিজের এক হাতে পেঁচিয়ে ধরে আরেক হাতে ফুলের পাপড়ি ছড়ায় শুভ্র বিছানায়।
মুখে তার বিদঘুটে হাসি। ইনশিতা কাঁদতে কাঁদতে জিহাদের হাত জড়িয়ে ধরে বসে পড়ল। আমাকে প্লিজ ছেড়ে দিন জিহাদ। আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। জিহাদের হাঁটুতে মাথা ঠেকিয়ে পা জড়িয়ে ধরে ইনশিতা। ইনশিতা চুলের মুঠি ধরে উঠে দাঁড় করিয়ে দেয় জিহাদ। তখন বলেছিলাম সাইন করে দিতি, দিসনি। আর এখন যা করব তাতে নিচে নিচে তুই সাইন করবি। আমাকে তার বাচ্চা বলা, তাই না? দেখ আজ এই তার বাচ্চা তোর কি অবস্থা করে। ইনশিতাকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয় জিহাদ। নিজের শার্ট খুলে মেঝেতে ফেলে ইনশিতার পা ধরে নিজের কাছে টেনে আনে। ওড়না খোলার চেষ্টা করে সে। ইনশিতা বাকশূন্য হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। তারপর জিহাদকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। রাস্তায় দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা লাগে। রাফিদ ভাইয়া তুমি আমাকে বাঁচাও ভাইয়া। জিহাদ আবার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে যায় ইনশিতা। ইনশিতা দরজা ধরে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায় ভেতরে। হাত দিয়ে ধরে সুইচ খুঁজতে থাকে। কোথায় সুইচ সে নিজেও এখন ঠাউর করতে পারছে না। আচমকা তার হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে জেহের। ইনশিতা ভয় পেয়ে জেহেরকে জড়িয়ে ধরে। জেহেরের বড় বড় নিঃশ্বাসের উষ্ণ বাতাস ছড়িয়ে পড়ছে ইনশিতার সারা মুখে। ইনশিতা জেহেরকে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই সেই সুর আবারও ভেসে আসে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল জেহের। ইনশিতা দেখল শান্ত অথচ লাল চোখ নিয়ে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে জেহের তার দিকে। জেহেরের বাহু ধরে উঠে হাতের বাঁধন খুলে দিতে লাগলো ইনশিতা। দেখল জেহেরের হাতের কবজিও পর্যন্ত রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। নিজেকে নিজে ধিক্কার জানালো ইনশিতা। রুমের ভাঙা কাচের টুকরোগুলো নিঃশব্দে পরিষ্কার করতে লাগলো ইনশিতা। মনে মনে ডিসিশন নিয়েছে যে জেহের যেই রুমে ইনশিতা যখন জেহেরের অবাধ্য হয় তখন জেহেরের রুমের অবস্থা বেহাল করলেও তাকে তেমন কিছু করে না। অথচ আজ জেহেরের আচরণ দেখে ইনশিতা নিজেই হতবাক। জেহেরকে দেখে বোঝা যাচ্ছে তার মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমার কথা নড়চড় যে করে তাকে আমি দুনিয়াতে শান্তিতে থাকতে দেই না। আর সেখানে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাও। গুড। কথাটা বলে হঠাৎ জল শক্ত হয়ে গেল তার। চোখ মুখ শক্ত করে স্বনিগ্ধ দৃষ্টিতে তাকে ইনশিতাকে জোরে চেপে ধরে বলল, ওয়েট এ মিনিট, ফুর্তি করে এসেছো কার সাথে? রাফিদ তাই না? তোমার প্রাক্তন আশিক রাফিদ। ওকে দুনিয়া থেকে সরাবার ব্যবস্থা করছি। ওয়েট। আমি কারোর সাথে ফুর্তি করে আসিনি জেহের। আমি শুধু বাড়িতেই গিয়েছি। বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করুন জেহের। আমি আপনাকে আর কোনো দিন ফাঁকি দিব না। আপনার সব কথা শুনবো। এখন আপনি একটু শান্ত হয়ে বসুন জেহের। সবসময় তো এই একই কথা বলো, আপনার সব কথা শুনবো জেহের, অথচ কোনোদিন শুনেছো আমার কথা? নিজ ইচ্ছা মতোই তো ঘুরে বেড়াও। জেহেরকে পেছন থেকে জড়িয়ে ধরে থামায় ইনশিতা। কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি রাফিদকে কিচ্ছু করবেন না জেহের। আপনি যদি এমন কিছু করে থাকেন তাহলে আমি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিব। জেহের প্লিজ ঘরে চলুন। জেহের ইনশিতার হাত ছাড়িয়ে ধরে নিজের মাথায় রাখলো। হঠাৎ আর্তনাদের মতন করে বলল, আমার মাথায় খুব যন্ত্রণা করছে রোজ, খুব ব্যথা করছে। একটু ম্যাসাজ করে দাও তো। মাথাটা মনে হচ্ছে কেটে ফেলে দেই, একদম অসহ্য। ইনশিতা কান্না থামিয়ে অবাক হয়ে রইল। হঠাৎ কি হলো জেহেরের? এমন করছে কেন? কি হয়েছে আপনার? জেহের করুণ চোখে তাকালো। ইনশিতার বুকটা ধক করে উঠল। সহ্য করতে পারছি না রোজ, মাথায় উফ। জেহেরের মাথা শক্ত করে চেপে ধরল। ইনশিতা তাড়াতাড়ি জেহেরকে উঠিয়ে ঘরে নিয়ে আসতে লাগলো। ইনশিতা ভাবলো জেহের আজ সারাদিন কিছুই খায়নি, আর জেহের না খেয়ে থাকতে পারে না, তাই হয়তো যন্ত্রণা করছে। সোফায় বসিয়ে দিয়ে বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য কিছু বানিয়ে আনছি। ইনশিতা চলে যেতে নিলে জেহের হাত ধরে আটকায়। ক্ষীণ কণ্ঠে বলে, কোথাও যেও না, আমার কাছে বসে একটু মেসেজ করে দাও রোজ, প্লিজ। ইনশিতার কষ্ট হতে লাগলো। আজ তার জন্য সবটা হয়েছে। জেহেরের সামনে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার আনছি। হাত ছাড়িয়ে ইনশিতা রান্নাঘরে চলে গেল। ইনশিতা মেন দরজার সামনে এসে দাঁড়ালো। এই বাড়িতে সে আর জেহেদ ছাড়া আর কেউই কখনো আসে না। ইতস্তত করতে করতে সে দরজা খুলে ফেললো। দেখলো জেহেরের একজন গার্ড। স্যারের জন্য খাবার এনেছি ম্যাডাম। আসলে ম্যাডাম, আমাদের স্যার সবসময় যেই খাবার খায়
সেটা শহরেই পাওয়া যায়। আর স্যার দুপুরে না খেয়ে থাকতে পারেন না। আজকে স্যার অফিসে আসেননি, তাই স্যারের খাবার নিয়ে এসেছি। আপনি এই বাড়ির ঠিকানা কোথায় পেলেন? যতদূর জানি এই বিয়ের খবর কেউই জানেই না। গার্ড আগের ন্যায় মাথা নিচু করে জবাব দিল। স্যারের এবারের খবর ওনাদের ঘরের কেউ জানে না, কিন্তু আমরা স্যারের গার্ডেররা জানি। গার্ড চলে গেলে ইনশিতা দরজা আটকে খাবার রেডি করে নেয়। ভয়ে ভয়ে জেহেরের কাছে এগিয়ে হাতটা ধরে। জেহের ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালে ইনশিতা একবার বুকে থুতু দিয়ে নেয়। নরম কণ্ঠে বলে, এক্ষুনি আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, চলুন আমার সাথে। জেহেরকে খাইয়ে দিয়ে ইনশিতা শুইয়ে দেয় এবং আশ্চর্যজনকভাবে জেহেরের মাথা ব্যথাও যেন চলে গেছে। চুপচাপ শুইয়ে দিলে জেহের নিজের 2 হাত ইনশিতার দিকে বাড়িয়ে দেয়। ইনশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো হেসে জেহেরের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। যত কিছুই হোক, জেহের ইনশিতার বুকে মাথা না দিয়ে ঘুমোতেই পারে না। জেহের খুব দ্রুত ঘুমালেও ইনশিতার চোখে ঘুম নেই। একটু মাথা তুলে জেহেরের মুখ পানে তাকালো সে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একদিনই। মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে। আজকে জেহেরকে এই অদ্ভুত আচরণের কথা ইনশিতাকে ভাবাতে থাকে। তার মনটা অভিমানে ভারী হয়ে গেল। আজ সকাল থেকে জেহের একটা কথা বলেনি তার সাথে। এখন এসেছে তাও ধমকে ভেতরে যেতে বলছে। কোথাও একটু এসে আদর করে কথা বলবে তা না, হঠাৎ তার মাথায় আসলো আজকে সে জেহেরের কনসার্ন পাওয়ার জন্য এত উগ্রীব কেন হচ্ছে। আগে তো জেহের আসলে দূরে দূরে থাকার চেষ্টা করত, আর এখন তার মনটা চাইছে ছুটে গিয়ে জেহেরের বুকে পড়তে, অভিমানী হয়ে বলতে, আজ আপনি একবারও কেন কথা বলেননি জেহের? আপনার রোজ বুঝি কষ্ট পায় না? এতদিন যার কাছ থেকে পালিয়ে বেড়াতে চেয়েছে, আজ তার কাছে যাওয়ার জন্যই উৎসুক হয়ে আছে তার বেহায়া মন। উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতেই নিজেকে দেখতেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন তাকে ঘিরে ধরল। ক্যাবিনেট খুলে জেহেরের কালো শার্ট একটা নিল। জেহেরের অর্ধেক শার্টটাই সাদা কালো, কারণ জেহেরের পছন্দের রং সাদা কালো, তাই তো রুমের বেশিরভাগ আসবাবপত্র সাদা কালো। শার্টটাকে গায়ে জড়িয়ে ধরে মনে হলো যেন জেহেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে সে। কলারের ঘ্রাণ নিল। জেহেরের শরীর থেকে আলাদা এক রকমের গন্ধ আছে, যেটা সে সবসময় ঘুমোতে গেলে জেহেরের শরীর থেকে পায়। সেই একই ঘ্রাণ এখন শার্টে মেখে আছে। পেছন ফিরতে দেখে জেহের দরজায় ঠেস দিয়ে পকেটে হাত রেখে মিটমিট করে হাসছে। জেহেরকে এই মুহূর্তে আশা করেনি সে। সে তো মাত্রই না উঠোনো ছিল, এখন হঠাৎ এখানে। জেহেরের হাসি দেখে ইনশিতা চাইছে এখনই মাটি ফাঁক হয়ে যাক, আর সে লুকাক সেখানে। লজ্জায় কান দিয়ে গরম ধোয়া উঠতে লাগলো। মাথা নিচু করে চোখ বন্ধ করে রইল। এতটা লজ্জা আগে সে কখনোই পায়নি। জেহের মাত্রই এসেছিল ড্রেস চেঞ্জ করতে। রুমে ঢুকতেই দেখলো তার রোজ তার এই শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। ভালোই তো লাগছে আমার বউটাকে। লাল লাল গাল, স্ট্রবেরি, ইচ্ছে করে খেয়ে ফেলি একদম। অনুমতি আছে কি? ইনশিতা লজ্জায় কি করবে বুঝতে পারছে না। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। জেহেরকে সরিয়ে চলে যেতে নিলে জেহের হাত ধরে টেনে কোমর জড়িয়ে ধরে। কিছুক্ষণ পলকহীনভাবে তাকিয়ে থাকে রোজের লালিমাপূর্ণ চেহারায়। রোজের গালে নিজের উষ্ণ স্পর্শ ছড়িয়ে দিতে থাকে জেহের। আচমকায় রোজের কম্পিত কোমল ওষ্ঠদয় নিজের অধরের ভাঁজে নিয়ে নেয়। অদ্ভুত অনুভূতিতে কেঁপে ওঠে ইনশিতা। ছাড়ানোর প্রয়াস চালায় না আর। জেহের ইনশিতার হাত ধরতেই ব্যথায় কোকিয়ে ওঠে ইনশিতা। উষ্ণ স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে হাত চেপে ধরে। কপালের মধ্যভাগ কুঞ্চিত হয় জেহেরের। রোজের হাতের দিকে খেয়াল করতেই উৎকণ্ঠিত হয়ে পড়ে। হাতের ক্ষতটা এখনো তাজা। জেহের এখন নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে। সে কিভাবে কষ্ট দিতে পারল রোজকে। ইনশিতাকে খাটে বসিয়ে জেহের দ্রুত 8 বক্স নিয়ে আসে। ধীরে ধীরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। সরি সরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি রোজ, ক্ষমা করো আমাকে। সরি। ব্যান্ডেজ করার পর জেহের এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল হাতের দিকে। হাত দুইটা নিজের কাছে নিয়ে অথর স্পর্শ দিতে থাকে 2 হাতে। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইনশিতার হাত। ইনশিতার ভালো লাগলেও পরক্ষণে সে বিরক্ত হয়ে যায়, কেননা হাত সহ ব্যান্ডেজটা ভিজে যাচ্ছে। হাত সরিয়ে নিতে চাইলে জেহের জোর করে ধরে রাখে। ইনশিতা বিরক্তি নিয়ে বলে, ছাড়ুন না জেহের। জেহের নিজের কাজই ব্যস্ত। এভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল, জেহেরের থামার লক্ষ্য নেই। ইনশিতা এক প্রকার জোর করেই হাত ছাড়িয়ে নেয়। জেহের অসহায় চাহনিতে তাকায় ইনশিতার দিকে। ইনশিতা কণ্ঠে রাগ ঝরিয়ে বলে,
কি হলো ব্যান্ডেজ লাগিয়ে? সে তো ভিজেই গেল। এর চেয়ে ভালো ছিল খালি হাতেই থাকা। জেহেরের কানে ইনশিতার কথা ঢুকলো না। তার চোখ অন্যরকম দৃষ্টিতে খেলা করছে। আবারও ইনশিতার হাত ধরতে নিলে ইনশিতা দাঁড়িয়ে পড়ে। জেহেরের সামনে এই মুহূর্তে থাকা মানে বিপদ। একবার ঘোর লেগে গেলে সেই ঘোর থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য। তার জন্য ইনশিতা নিজে আরেক হাতের সাহায্যে ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে নিল। পুরো হাত ভিজে গেছে। ছি! ইনশিতা জেহেরের হাত ধরে নিয়ে বাথরুমে জোর করে ঢুকিয়ে দিল। একটা শার্ট আর ট্রাউজার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার সেটা সাথে করুন। গুরুত্বপূর্ণ কথা আছে আমার। ইনশিতা কিছু বলল না। তার মনে হচ্ছে জেহের তার সাথে কথা জমানোর জন্য এমনটা করছে। আশা করি তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিবে। কিছু লুকাবে না, কিছু লুকাবে না আমার কাছে। কাল কি হয়েছিল তোমার সাথে? এখান থেকে যাওয়া অবধি আসা পর্যন্ত যা যা ঘটেছে সব বলো আমাকে। ইনশিতা চমকে তাকালো জেহেরের দিকে। হঠাৎ এমন কিছু বলবে সেটা ভাবতে পারেনি সে। গতকালকের কথা মনে করতেই শিউরে উঠল সে। আমি কোনো মিথ্যে শুনতে চাই না রোজ। যা বলার সত্যি বলবে, আলাদা কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। জেহেরের চেহারাটা যথেষ্ট গম্ভীর এবং সিরিয়াস দেখে ইনশিতা কোনো মিথ্যা বলতে পারল না, কিন্তু সে সত্যিটা বলতে পারল না। সে জানে সত্যিটা জানার পর জেহের ওদের মেরে ফেলতেও কুণ্ঠিত হবে না। আর সে জেহেরকে কখনোই খুনি হিসেবে চায় না। জেহের খুনি হলে তাকে মেনে নিতে পারবে না সে। চোখের দৃষ্টি নামিয়ে মিথ্যা বলার চেষ্টা করলো। কি হবে আর? বাড়িতে গিয়েছিলাম খালি, আর কিছুই না। এটাই। ইনশিতা ভয়ে ভয়ে তাকালো জেহেরের দিকে। জেহেরের এই শীতল কণ্ঠে যেন ঝড়ের পূর্বাভাস। ঢোক গেল ইনশিতা। জেহের নিজেই বলল, গতকাল যদি তুমি শুধুই বাড়ি গিয়ে থাকো তাহলে তোমার জামা ছেঁড়া ছিল কেন? তোমার ঠোঁটও কাটা ছিল, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার অবস্থার কথা আর নাইবা বলি, এবারও কি তুমি বলবে শুধুমাত্র বাড়ি গিয়েই ফিরে এসেছিলে? ইনশিতা কিছু বলল না। কালকের ঘটনা আবার শরীরে কাটা দিয়ে দিচ্ছে। লুক রোজ, ভয় পাবে না, তোমাকে কিছু বলতে হবে না। অ্যান্ড আই প্রমিস, তোমার থেকে জোর করে কিছু জানতেও চাইবো না। তুমি কাছে এসো। বললাম তো কিছু হবে না। দূরে যাচ্ছ কেন? কাম হিয়ার। ইনশিতা পেঁচাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। জেহের এগিয়ে ইনশিতার বাহু ধরল আলতো করে। নিজের বুকের সাথে জড়িয়ে নিতে চাইলে ইনশিতা ছাড়াতে চায়। জেহের আজ আর ধমক দেয় না, শুধু নরম কণ্ঠে শান্ত করার চেষ্টা করছে সে। পরের দিন রাফিদ জেহেরকে ফোন দেয়। কলটা প্লিজ কাটবেন না। একটা কথা শুনে রাখুন মি, যেহেতু নিজে ঘরেই কিন্তু আপনি দুধ কলা দিয়ে কালসাপ করছেন। সময় গড়ানোর আগেই তাড়িয়ে দিন তাদের, না হলে গতকাল যেভাবে আপনার স্ত্রী সেই কালসাপগুলো সবল মারতে যাচ্ছিল সেভাবে যে পরবর্তীতে মারবে না কোনো গ্যারেন্টি নেই। আর আমিও সবসময় থাকবো না আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।